আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলার শেষ মূল্য গল্পের 5 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হঠাৎ করে মনে হলো কে যেন আমার নাকে মুখে চেপে ধরে আছে, যার কারণে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। লাফ দিয়ে আমি ঘুম থেকে সজাগ হয়ে গেলাম, আর সামনে তাকিয়ে দেখি একজন ডাক্তার দাঁড়িয়ে আছে, আর সামনে আন্টি আর একজন মধ্যবয়স্ক পুরুষ। হয়তো এনি হবেন কামাল আঙ্কেল, কিন্তু তারা তো আমার নাকে মুখে হাত দিয়ে চেপে ধরবে না। তাহলে কে আমাকে এভাবে চেপে ধরলো? হঠাৎ করে দেখলাম আন্টির পেছনে একটা মেয়ে লুকিয়ে আছে, তবে মেয়েটার মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না। ডাক্তার আমাকে বলল আপনি শার্ট খুলে শুয়ে পড়েন। আমি দেখছি কি হয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে তাই কিছু বললাম না। ডাক্তারের কথা মতো আমি তাই করলাম। ডাক্তার আমাকে দেখে বলল সবকিছুই ঠিকঠাক আছে, শুধু আমার সাথে আরেক সপ্তাহ পর দেখা করবে, তাহলেই হবে। এ বলে ডাক্তার চলে গেল। আন্টি আমার দিকে তাকিয়ে বলল এনি তোমার আঙ্কেল। আমি আঙ্কেলকে সালাম দিয়ে বললাম ভালো আছেন আপনি? আঙ্কেল আমার সামনে এসে বলল হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আমি বললাম জি আঙ্কেল। আঙ্কেল বললেন আচ্ছা তোমার নাম যেন কি? আমি বললাম মোহাম্মদ রেদওয়ান হাসান রনি। আঙ্কেল বললেন ও খুব সুন্দর নাম। একটা কথা কি জানো বাবা, নিজের পালিত কুকুর আর পাড়া প্রতিবেশীর পালিত কুকুরের মাঝে কি ব্যবধান আছে জানো তো নাকি? আমি বললাম বুঝলাম না আঙ্কেল। আঙ্কেল বললেন সাজিদ হলো আমাদের সন্তানের মতো, ওকে আমরা খুব ভালোবাসি। ওর জায়গা সবসময় আমাদের কাছে আছে, কিন্তু ওর জায়গায় দাঁড়িয়ে যদিও অন্য কেউ বলে, আমি খুব ভালো করেই বুঝে গেছি আঙ্কেল কি বোঝাতে চান। আমি কিছু বলার আগে আঙ্কেল আবার বলল দেখো বাবা, টাকা ইনকাম করতে কিন্তু খুব কষ্ট হয়, আর আমার এই ইনকাম করা টাকা দিয়ে আমার পরিবার চলে। যে ছেলেকে আমরা চিনি না জানি না, শুধু সাজিদের কথা শুনে ওকে এখানে জায়গা দিলাম, আর সে। আমি বললাম আঙ্কেল আপনি কি বলতে চাইছেন আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আপনাকে সাজিদ হয়তো এটা বলে নাই যে এখানে শুধু আপনি আমার থাকার জায়গাটুকু করে দিবেন, আর কিছুই করতে হবে না, আবার বাসা ভাড়ার টাকাও আমি দিয়ে দিব। কিন্তু আঙ্কেল আমি কখনো চাইবো না আমার টাকা দিয়ে অন্য একজন চলবে। আঙ্কেল কিছুক্ষণ চুপ থেকে বলল ও সাজিদ তো আমাদের এটা বলেই নাই। ঠিক আছে তুমি এক কাজ করো, আমাদের ছাদে যে একটা ফাঁকা রুম আছে ওখানে থাকতে পারো, ভাড়া দেওয়া লাগবে না, এমনিই তো পড়ে থাকে। তাছাড়া তুমি হলে সাজিদের বন্ধু। আমি হাসি মুখে বললাম কোনো সমস্যা নেই আঙ্কেল। আঙ্কেল আর কিছু না বলে চলে গেল। আন্টি আমার কাছে আসতেই আন্টির পেছন থেকে একটা পিচ্চি মেয়ে বের হলো। মেয়েটা যদিও পিচ্চি হয় তবে দেখতে শুনতে একদম কিউটের ডিব্বা। কি আর বলবো, আসলেই এত সুন্দর মেয়ে আমি কখনো দেখি নাই। আমি মেয়েটার উপর তাকিয়ে আছি দেখে মেয়েটা আমার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলল এই ফালতু ছেলে, জীবনে কি কোনোদিন কোনো মেয়ে দেখিস নাই? এভাবে কেন আমার দিকে তাকিয়ে আছিস? মেয়েটার কথা শুনে আমি মাথা নিচু করে দিলাম। কেন যে মেয়েটার দিকে তাকাতে গেলাম? আন্টি হাসি দিয়ে বলল ওর কথাই কিছু মনে করো না, ও এই বাসার মেয়ে, নাম রিয়া। আর আসলেই তুমি এখানে থাকতে পারতে, কিন্তু ও আজকে থেকে এখানে থাকবে। ওর বাবা ডাক্তার দেখাতে অন্য দেশে যাবে, তো আবার সাথে করে ওর মাও যাবে। একা একা ও থাকবে কি করে? আর তোমার আঙ্কেলের কথাই কিছু মনে করো না, উনি একটু গম্ভীর টাইপের মানুষ। আমি মুখে হাসি রেখে বললাম আরে না আন্টি, কি যে বলেন। আন্টি বলল আচ্ছা আমি রহিমকে বলছি সবকিছু উপরে দিয়ে আসতে। আমি বললাম ঠিক আছে আন্টি। আন্টি চলে যাওয়ার পর মেয়েটা আমার চারদিক থেকে ঘুরে ঘুরে আমাকে দেখছে। আমি মনে মনে বলছি কেউ আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যা। হঠাৎ করে মেয়েটা বলল এখানে থাকবি ভালো কথা, সাবধান এই বাড়ির কোনো জিনিসের দিকে নজর দিবি না, আর আমাকে দেখলেই সবসময় সালাম দিবি, মনে থাকবে তো? এর মাঝে রহিম এসে বলল আরে স্যার আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সবকিছু আমি উপরে নিয়ে যাচ্ছি, আপনি চলেন আমার সাথে। কোনো মতে মেয়েটাকে সাইড করে উপরে চলে আসলাম। উপরে উঠে মনে মনে বলছি যাক বাবা বাঁচা গেল। রহিমকে জিজ্ঞেস করলাম রহিম এই কি রিয়া? রহিম আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ এই হলো রিয়া, ও নাকি আজকে থেকে এখানেই থাকবে। না জানি এই পরিবারের সবার অবস্থা কি হয়। আমি বললাম ওকে সবাই ভয় পায় কেন রহিম? রহিম বলল কয়েকদিন যাক, পরে আপনিও সবকিছু বুঝে যাবেন স্যার। আমি বললাম রহিম একটা সাহায্য করবে? রহিম বলল আপনাকে কি? রহিমের মুখে ধরে বললাম কোনো উল্টাপাল্টা কথা বলবা না, আগে আমি বলি তুমি শুনো। রহিম বলল ঠিক আছে বলেন স্যার। আমি বললাম আমার একটা টিউশনির দরকার, তোমার জানা মতে কোনো টিউশনি আছে? রহিম বলল আরে স্যার এই কথা, ঠিক আছে বিকালে আপনাকে নিয়ে বের হব। আমাকে অবশ্য বলেছিল একজন মাস্টার দেখতে। আমি বললাম সত্যি তুমি ছেলেটা অনেক ভালো। রহিম বলল কিন্তু বইয়ের কাছে ভালো হতে পারলাম না স্যার। আমি বললাম তুমি বিয়ে করে ফেলেছো নাকি? রহিম বলল হ্যাঁ স্যার, রিলেশনে বিয়ে। আচ্ছা আমার এখন সময় হয়ে যাচ্ছে, 5টার পর আপনাকে নিয়ে বের হব, রেডি থাকবেন ঠিক আছে?
আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলে রহিম চলে গেল। আমি সাজিদের কথা কি সুন্দর বিশ্বাস করেছিলাম। ও বলেছে দেখে এখানে এসেছি। আরে ওকেই বা আমি দোষ দেই কেন? আমার এখন নিজের ইনকাম করতে হবে। সব চিন্তা বাদ দিয়ে রুমটা গুছিয়ে নিলাম। কিছুক্ষণ পর রহিম এসে খাবার দিয়ে গেল। বিকালে দরকারি সব কিছু কিনতে হবে, নিজের রান্না নিজেই করতে হবে। বিকালে রুমে বসে আছি, হঠাৎ কে জানি বলল, ওই ছেলে বাহিরে আয়, তোর সাথে কথা আছে। আমি দরজা খুলে বের হয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। বুঝলাম না এই পিচ্চি মেয়েটা আমার পিছনে কেন পড়ে আছে। অবশ্য প্রেম করলে করাই যায়, মেয়েটা সুন্দর আছে বলতে হবে। ধুর, আমি এসব কি বলছি। ভালো করে ছাদে তাকিয়ে দেখি অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, হয়তো রিয়ার বান্ধবী। একটা মেয়ে তো আমাকে দেখে বলল, রিয়া তোর মাথা খারাপ হয়ে গেছে, এনি তো আমাদের বড় ভাই হবেন। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তো কি হয়েছে? এই বাসায় থাকতে হলে আমার অনুমতি নিয়ে থাকতে হবে। কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসে গেল, আর তাতেই আমরা মনে করব ও আমাদের ঘরের ছেলে। আমি এবার রিয়ার দিকে তাকিয়ে বললাম, কিছু কি বলবে পিচ্চি? রিয়া তো রাগে চোখ মুখ লাল করে আমার গালে ঠাস করে দুইটা চড় দিয়ে বলল, আমাকে কোন দিক দিয়ে তোর পিচ্চি মনে হয়? আমি গালে হাত দিয়ে বোকার মতো রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়া এতগুলো মেয়ের সামনে আমার গালে এভাবে চড় দিবে আমার এটা জানা ছিল না। মেয়েগুলো হঠাৎ করে বলল, রিয়া ওনাকে চড় দেওয়া কি তোর উচিত হয়েছে? রিয়া উল্টো ওদের ধমক দিয়ে বলল, আমাদের বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে, আবার আমাকে বলে পিচ্চি। ওর সাহস তো কম না। আমাকে তোর কোন দিক দিয়ে পিচ্চি মনে হয় রে? আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আজকে সত্যি নিজেকে খুব অসহায় লাগছে। পিচ্চি একটা মেয়ের হাতে শেষ পর্যন্ত থাপ্পড় খেলাম। রিয়া আবার আমার দিকে তাকিয়ে বলল, তোকে বলেছি তুই গালে হাত দিয়ে নিচে তাকিয়ে থাকতে। আর শোন, তুই কি সিগারেট খাস? আমি ভয়ে মাথা ঝাঁকিয়ে দিয়ে বললাম না। রিয়া বলল, সিগারেট না খাওয়া ভালো, যা নিচ থেকে 5টা ঝালমুড়ি আর একটা সিগারেট নিয়ে আসবি, তাড়াতাড়ি যা। ভয়ে ভয়ে বললাম, টাকা? রিয়া উল্টো আমাকে ধমক দিয়ে বলল, তোর তো সাহস কম না আমার কাছে টাকা চাস? কি আর করার, চুপচাপ নিচে নেমে গেলাম। আমার গালে থাপ্পড় দেয়। আমিও দেখিয়ে দিব কতদিনে 1 বছর হয়। শুধু আগে এখানে একটু চিনা জানা হোক। নিচে গিয়ে দেখি একজন ঝালমুড়িওয়ালা। রিয়ার কথা মতো 5টা ঝালমুড়ি আর একটা সিগারেট নিয়ে উপরে গেলাম। আমার এতগুলো টাকা খরচ হয়ে গেছে, এগুলোর সব কয়টার হিসাব আমি নিব মানে নিব। উপরে যেতেই রিয়া আমার হাত থেকে ঝালমুড়িগুলো নিয়ে বলল, সিগারেটটা জ্বালা। আমি বললাম, আমি তো সিগারেট খাই না। রিয়া ওর বান্ধবীদের কি যেন ইশারা করলো, আর ওরা তখন বলল, দেখ রিয়া, ও এখানে নতুন এসেছে, এভাবে ওর সাথে এটা করা ঠিক হবে না। রিয়া আমার কাছে এসে আমার শার্টের পেছনে হাত ঢুকিয়ে দিয়ে বলল, এখন এই সিগারেট তুই খাবি, না হলে আমি কি করব তুই তো জানিস। আমি বললাম, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? রিয়া বলল, তোকে খেতে বলেছি, খাবি নাকি আমি জোরে তোর পেছনে? রিয়ার এক বান্ধবী রিয়াকে ধরে দূরে নিয়ে গিয়ে বলল, ভাইয়া আপনি ভেতরে চলে যান, আর ওর পক্ষ থেকে আমরা সরি বলছি। আমি চুপচাপ মাথা নিচু করে তাড়াতাড়ি রুমে চলে গেলাম। বাহির থেকে শোনা যাচ্ছে রিয়াকে ওর বান্ধবী বলছে, তুই কি পাগল হয়ে গিয়েছিস? ও আমাদের কত সিনিয়র তুই জানিস? বেচারা আজকে মাত্র এখানে এসেছে, আর তুই? রিয়া তখন বলল, তোরা কোনো কথা বলবি না, এই ছেলে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে আমি ভালো করেই জানি। যেই আমার চাচা চাচি সাজিদকে এই বাসায় থাকতে বলেছিল, আর বলেছে ওর নামে অর্ধেক জমি দিয়ে দিবে, কিন্তু ও এসবে রাজি না হয়ে চলে গেল। আর এতদিন পর ও লোভ সামলাতে না পেরে ওর বন্ধুকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমিও দেখব ও কিভাবে আমাদের পরিবারের সাথে ভালো সম্পর্ক করে। এতক্ষণে আমি সব হিসাব বুঝলাম। এই পিচ্চি একটা মেয়ের ভেতরে যে এত কিছু আছে এটা আমার জানা নেই। দেখা যাক কি হয়। এখানে আসছিলাম সবকিছু সমাধান করার জন্য, আর ওরা আমাকে কি মনে করে। হায়রে দুনিয়ার মানুষ। বিকালে রহিম এসে বলল, স্যার চলেন, আপনি দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। আমি বললাম, ওরা তোমাকে বকা দিবে না রহিম? রহিম বলল, এখন আমার ছুটি হয়ে গেছে, আপনি চলেন। রহিমের সাথে বাসা থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ করে রহিম বলল, স্যার মন খারাপ নাকি? আমি বললাম, আরে না, কি যে বলো। রহিম, আমাকে একটু বাজারে যেতে হবে, একটা মোবাইল আর কিছু দরকারি জিনিস কিনতে হবে। রহিম বলল, যেতে পারি এক শর্তে, আমাকে কিন্তু বার্গার খাওয়াতে হবে। আমি বললাম, তোমার ইচ্ছে মতো খাবে, বিল আমি দেব, ঠিক আছে? রহিম বলল, তাহলে চলেন স্যার। হঠাৎ রহিম একটা বাড়ির সামনে গিয়ে বলল, আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভেতরে কথা বলে দেখি কি বলে। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে যাও। আমাকে দাঁড় করিয়ে রহিম ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, স্যার ভেতরে চলেন, আন্টি আপনাকে ডাকছে। রহিমের কথা শুনে আমি রহিমের সাথে ভেতরে গেলাম। ভেতরে যেতেই আন্টির সাথে পরিচিত হলাম। আন্টি আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করে পড়াশোনার বিষয়ে বলল। আমি সব কিছু বললাম। সব শুনে তিনি বলল, কালকে থেকে এসে তার ছোট মেয়েকে পড়াতে।
বাসা থেকে বের হওয়ার পর রহিম বলল, এই মেয়ে কিন্তু রিয়া ম্যামের সাথেই পড়ে। আমি বললাম, রিয়া কোন ক্লাসে পড়ে রহিম? রহিম বলল, আরে স্যার, শুনেছি সামনে বছর নাকি ওই কি যেন বলে হেস এসি নাকি। আমি বললাম, এটাকে এসএসসি বলে রহিম। রহিম বলল, ওই একটাই হলো। আমি বললাম, আচ্ছা এখন কোনো কথা না বলে চলো তো, বেশি দেরি করা যাবে না। আর আশেপাশে কি কোনো কলেজ আছে ভালো? রহিম বলল, আপনি খুঁজে দেখেন, সব কিছু আমাকে বললে কি হবে? আমি বললাম, তুমি মিয়া তো ভালোই মজা করতে পারো। রহিমকে নিয়ে বাজারে গিয়ে দরকারি সব জিনিসপত্র কিনলাম। বাসার কাছাকাছি আসতেই দেখি বাসার সামনে দুইটা মেয়ে বসে আছে, হয়তো আড্ডা দিচ্ছে। মেয়েগুলো রহিমকে ডাক দিয়ে বলল, রহিম, এই ছেলেটা কে রে? রহিম বলল, এই ছেলেটা তোমার ইয়ে হয় আপু। রহিমের কথা শুনে মেয়েগুলো হাসতে হাসতে বলল, দেখে তো একদম ফিটফাট মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে কি আছে কে জানে। ওকে নিয়ে এখানে আয় তো একটু। আর ইয়ে মানে কি? হ্যাঁ, আমি রহিমকে বললাম, রহিম, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, তাড়াতাড়ি ভেতরে চলো। রহিম চেহারা মলিন করে বলল, স্যার, এরা কিন্তু পরিয়াপুর বান্ধবী, পরে ওরা আমার অবস্থা কাহিল করে দিবে। আমি বললাম, তো আমি কি করব? চলো তো, এত কথা না বলে। রহিম আমার কথা শুনে মেয়েগুলোকে বলল, আপু, জিনিসপত্রগুলো আগে ভেতরে রেখে আসি, না হলে খালামণি আবার বকা দিবে। রহিম আমাকে ইশারা করে বলল, এই সুযোগে তাড়াতাড়ি ভেতরে চলেন, না হলে 12টা থেকে 13টা আমাদের বেজে যাবে। দরজার কাছে গিয়ে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি আমাকে দেখে বলল, বাজার করে নিয়ে আসছো বুঝি? আমি বললাম, জি আন্টি, বাজার করে নিয়ে আসলাম। আন্টি বললেন, দেখো বাবা, তুমি এখানে নতুন এসেছো, তাই এত কিছু জানো না। রিয়া আমাদের পরিবারের মেয়ে, ওকে আমরা খুব আদর করি। ও যখন যা চায় তাই দেই। বিকালে ও এসে তোমার নামে অভিযোগ করেছে, জানি না কেন বা কী কারণেই অভিযোগ করেছে। বাবা, ও ছোট মেয়ে, তাই ওর সাথে বেশি কিছু করতে যাবে না, কারণ ও কখন কি করে ফেলে বলা যায় না। আমি মাথা নিচু করে বললাম, সরি আন্টি। আর আন্টি আমাকে আটকে বলল, যাও ভেতরে যাও, সরি বলতে হবে না। আশা করি এরপর আর তোমার নামে কিছু শুনবো না। মনে মনে বললাম, পিচি মেয়েদের সামনে অপমানিত হলাম, আবার আন্টির কাছেও অভিযোগ করেছে, কি কপাল আমার। রহিম আমাকে চিন্তিত দেখে বলল, আরে স্যার, এত চিন্তা করবেন না তো, তবে রিয়া আপুকে পিচি মনে করে ওর সাথে আবার লাগতে যাবেন না, না হলে আপনার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারবে ও একাই। আমি বললাম, হ্যাঁ, দেখে তো এমনই মনে হচ্ছিল। রহিম বলল, আচ্ছা আমি এখন গেলাম, আর দরকার হলে ডাকবেন। রহিম চলে যাওয়ার পর নতুন ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলাম। আচ্ছা, এখানে থাকা কি আমার ঠিক হবে? কি জানি, যত ভেজাল সব ঘুরে ফিরে শুধু আমার কাছেই আসে, কিছুই বুঝি না। রাতে রুমে শুয়ে আছি, হঠাৎ করে বাহির থেকে রহিম বলল, স্যার, দরজাটা যদি একটু খুলতেন তাহলে ভালো হতো। আমি শোয়া থেকে দাঁড়িয়ে দরজা খুলে বললাম, হ্যাঁ রহিম, বলো কি হয়েছে? রহিম বলল, স্যার, খালামণি আপনাকে নিচে যেতে বলেছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমি বললাম, আমার জন্য অপেক্ষা করবে কেন? রহিম বলল, সবাই খাবার নিয়ে বসে আছে, এখন তাড়াতাড়ি চলেন তো। আমি বললাম, আরে রহিম, কি বলো? আমি খাবার রান্না করেছি তো। রহিম আমার কথা শুনে হাসি দিয়ে বলল, তা কি কি রান্না করেছেন শুনি? আমি বললাম, জীবনে কখনো রান্না করি নাই তো রহিম, এই তো ভাত আর ডিম। রহিম বলল, এটা ছাড়া আপনি আর কিছু পারবেন না আমি জানি, এখন চলেন। আমি বললাম, কিন্তু রহিম। রহিম বলল, আরে চলেন তো, এত কথা না বলে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। নিচে যেতে যেতে রহিম প্রশ্ন করলো, রান্না কিভাবে শিখলেন? আমি হাসি মুখে বললাম, চেষ্টা করলে উপায় হয় জানো তো রহিম, আমিও ইউটিউব দেখে দেখে সব কিছু শিখে নিব। রহিমের সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেলাম। ভেতরে যেতেই আন্টি বলল, আজকে রাতে আমাদের এখানে খাবে, তোমাকে বলা হয়েছিল না? আমি হাসি মুখে বললাম, অযথা আপনাদের কষ্ট দিয়ে লাভ আছে, এমনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। আন্টি বললেন, আচ্ছা এখন কথা না বলে বসে পড়ো। টেবিলে একটাই সিট খালি আছে, সেটা হলো রিয়ার পাশে। মনে মনে বললাম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রিয়ার পাশে বসতেই ও আমার দিকে কেমন দৃষ্টিতে তাকালো। আর আঙ্কেলের কথা আর কি বলবো, উনি আসলে একটা গম্ভীর টাইপের মানুষ। হঠাৎ করে আন্টি বলল, কিছু না মনে করলে একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ অবশ্যই, কেন নয় আন্টি। আন্টি বললেন, তুমি যে বাসা থেকে পালিয়ে এসেছো, তোমার বাবা মা এটা জানতে পারলে কষ্ট পাবেন না? আন্টির কথার উত্তর দিয়ে বললাম, যার কোনো বাবা মা নেই তার জন্য আর কেই বা কষ্ট পাবে। আন্টি বললেন, কিন্তু সাজিদ তো বলল তোমার বাবা মা আছে। আমি এবার মন খারাপ করে বললাম, উনারা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। আমার কথা শুনে সবাই যেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আঙ্কেল তো খাবার রেখে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তবে রিয়া শুধু মাথা নিচু করে খাবার খাচ্ছে। আন্টি আমাকে প্রশ্ন করলো, কিছুই তো বুঝলাম না বাবা। আমি এবার মুচকি হাসি দিয়ে বললাম, আমার বোনের সাথে আমি নাকি খারাপ ব্যবহার করেছি, এজন্য আমাকে সবাই বাসা থেকে বের করে দিয়েছে।
আন্টি বললেন সবকিছু যদি একটু খোলাসা করে বলতে তাহলে ভালো হতো। আমি এবার আন্টির কথা শুনে সবকিছু বলে দিলাম, তবে শেষে একটা কথা বললাম, আন্টি প্লিজ এসব কাউকে বলবেন না। আমি এখন আমার জীবনে কাউকে জড়াতে চাই না। যেখানে মা বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে সেখানে কাকেই বা আমি বিশ্বাস করব। আমি খাবারের মাঝে পানি দিয়ে বললাম, আন্টি আমি গেলাম। আন্টি আমাকে বলল বসো। আমি নিজের চোখের পানি মুছে চেয়ারে বসলাম। এবার আন্টি আমাকে বলল, তোমার যখন যা দরকার পড়ে আমাকে বলবে, সে টাকা হোক আর যাই হোক। এখানে আমাদের কাছে এসেছো, আমি সাহায্য করব, তোমাকে কথা দিলাম, যতটুকুই সম্ভব হয়। এবার আঙ্কেল বলল, বাবা আসলে আমি তখনকার জন্য সরি, আমি জানতাম না তুমি এত বড় বিপদে পড়ে এখানে এসেছো। আমি বললাম, আরে আঙ্কেল বাদ দেন, আমি এখন আর এসব মনে করতে চাই না। আন্টি আপনার ছেলে কোথায়, দেখলাম না যে? আন্টি বললেন, ও ঘুমিয়ে গেছে বাবা। আমি বললাম, ঠিক আছে আন্টি, আমি গেলাম। আন্টি বললেন, কিছু তো খেলে না। আমি বললাম, পেট ভরে গেছে আন্টি। এই কথা বলে আমি উপরে চলে গেলাম। তবে আমি রিয়ার ভেতরে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। আজকে একটা গোপন কথা বলি, রিয়াকে সত্যি আমার প্রথম দেখায় পছন্দ হয়ে গেছে। ও যদিও পিচ্চি একটা মেয়ে, কিন্তু বুঝলাম না কেন ওকে আমার পছন্দ হয়েছে। রুমে গিয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি রাত 2টা বাজে। ফোনটা হাতে নিয়ে ছাদে চলে গেলাম। এখন আর ঘুম আসবে না। ছাদের এক কোনায় গিয়ে চিন্তা করছি কিভাবে কি শুরু করব। আমাকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে, কিন্তু আমার তো মাথায় আসছে না কিভাবে কি করব। এত রাতে এখানে কি করেন? এবার একটু ভয় পেয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে মাথা নিচু করে বললাম, ম্যাডাম আমি কি এখান থেকে চলে যাব? রিয়া আমাকে অবাক করে দিয়ে বলল, আমাকে মাফ করে দেন প্লিজ। আমি বললাম, বুঝলাম না, আর আপনি আমার কাছে মাফ চাইলেন কেন? রিয়া বলল, কালকে আপনার সাথে আমার এমনটা করা উচিত হয় নাই। জানেন সাজিদকে চাচিমা হাত পায়ে ধরে বলেছে এখানে থাকতে, কিন্তু ও চলে গেল। এজন্য ওর উপর আমার রাগটা বেশি। আপনি তো ওর বন্ধু। আর রাতে আপনার জীবনে কি কি হয়েছে এসব শুনে আমার খুব খারাপ লেগেছে। বিশ্বাস করেন ভাইয়া, আমি নিজেকে এখন অনেক বড় অপরাধী মনে করি। মনে মনে বললাম, ভাইয়া বলে সবকিছু শেষ করে দিল। রিয়া বলল, কি হলো ভাইয়া, আপনি কি আমাকে মাফ করতে পারবেন না? আমি বললাম, দেখো রিয়া, তোমাকে সেই দিন পিচ্চি বলাতে আমার গালে তুমি হাত তুলেছ, তবে আমার এখানে খারাপ লাগে নাই। তুমি তোমার বান্ধবীদের সামনে এটা না করলেও পারতে। মনে মনে কি বলি জানো, সবাই আমার সাথে কেনই বা এমনটা করে। রিয়া বলল, আমি বলছি তো আমি তখন জানতাম না, আর জানলে কি আর আপনার সাথে এমন করতাম? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সে কথা বাদ দাও, নিজের ভুল বুঝতে পেরেছো এটাই বেশি, তবে আমি কিন্তু এর প্রতিশোধ নিতাম। রিয়া হাসি দিয়ে আমার পাশে দাঁড়িয়ে বলল, সেটা কিভাবে ভাইয়া? আমি বললাম, ভাইয়া বলাটা কি খুব জরুরি? রিয়া বলল, কেন, লাইন মারবেন বুঝি? আমি বললাম, তোমার মতো পিচ্চি মেয়ের সাথে আমি লাইন মারবো? আমার তো মনে হয় সেদিন তুমি দুধ খেয়েছো, দাঁতে এখনো পোকা লেগে আছে। রিয়া বলল, আবার পিচ্চি বললেন? আর কি সব ফালতু কথা বলেন, আরেকদিন খালি পিচ্চি বলে দেখিয়েন। আমি বললাম, পিচ্চি বললে কি করবে শুনি? রিয়া বলল, আবার পিচ্চি বলছেন? আমি বললাম, আচ্ছা সরি, আর বলবো না। এখন বলো, এই রাতের বেলায় এখানে কি করতে এসেছো? রিয়া বলল, আমি কি করতে এসেছি পরে বলবো, আগে আপনি বলেন আপনি এখানে কি করতে এসেছেন? আমি বললাম, কি আর করব, ঘুম আসছিল না বলে এখানে এসেছি। তাছাড়া আমার রুম তো ছাদেই, তাই যখন ভালো লাগে না তখন এখানে আসি। কিন্তু তুমি তো একটা মেয়ে হয়ে এত রাতে ছাদে আসাটা কেমন দেখায়? রিয়া বলল, সবাই আপনাদের পরিবারের মতো নয়, আর আমার চাচা চাচি জানে আমি কেমন মেয়ে। আমি মন খারাপ করে বললাম, রিয়া আর যাই বলো না কেন আমার পরিবার নিয়ে কখনো কোনো কথা বলবে না, খুব রাগ হয় আমার। রিয়া বলল, আচ্ছা সরি, আর বলবো না, আমার ভুল হয়েছে। তবে আমার একটা প্রশ্ন। আমি বললাম, হ্যাঁ বলো। রিয়া বলল, নিজের মায়ের পেটের বোন কি কখনো এমন করতে পারে? আমি বললাম, যখন মানুষ কোনো কারণবশত লোভে পড়ে অন্ধ হয়ে যায়, তখন কে তার ভাই আর কে কি হয় সেটা তার দেখার সময় থাকে না। রিয়া বলল, সত্যি একটা মানুষের যে এতগুলো রূপ থাকতে পারে বিশ্বাসই হয় না। আচ্ছা আপনি এখন কি করবেন? আমি বললাম, তোমার সাথে যেহেতু মিল হয়ে গেছে এখন তো ভালোই হলো, তবে আমার একটা কাজ করে দিতে পারবা? রিয়া বলল, হ্যাঁ বলেন ভাইয়া। মনে মনে বললাম, এই মেয়ে তো দেখি ভাইয়া বলে আমাকে মেরে ফেলবে, থাক কি আর করার। মনের কষ্ট মনে চেপে রেখে বললাম, রহিম তোমাকে কতগুলো কাগজ দিবে সেগুলো কলেজে নিয়ে যাবে, তাহলেই হবে। রিয়া বলল, এখানের কলেজে ভর্তি হবেন বুঝি? আমি বললাম, হ্যাঁ। রিয়া বলল, কিন্তু আমি তো সকালে প্রাইভেট পড়ে স্কুলে চলে যাই, কলেজে কিভাবে যাব? তাছাড়া পরি আপুকে কি বলবো? আমি বললাম, তুমি পারবে কি না তাই বলো। রিয়া বলল, যেতে পারি, তবে আমার ইয়ে লাগবে। ইয়ে মানে বুঝেন তো? আমি বললাম, ঘুষ লাগবে তাই তো? রিয়া হাসি দিয়ে বলল, এই তো বুঝে গেছেন আপনি। আমি বললাম, আচ্ছা দিবনি, সমস্যা নেই। রিয়া বলল, আপনার কষ্ট হয় না?
আমি বললাম কষ্ট হবে কেন? রিয়া বলল আপনার বাবা মা আপনাকে যে ত্যায্যপুত্র করে দিয়েছে। আমি বললাম এটা আমার প্রাপ্য ছিল রিয়া, তবে আমার একটা ছোট বোন আছে, ও ঠিকই আমাকে বিশ্বাস করেছিল। আজকে যদি আমি বেঁচে থাকি ওর জন্য। আমি যখন বাসা থেকে চলে আসব তখন ও বলেছিল ভাইয়া তুই প্রতিষ্ঠিত হবি, আর যেদিন ফিরে আসবি সেদিন আমার জন্য একটা ভাবি নিয়ে আসবি। খুব ভালোবাসি ওকে আমি। জানো রিয়া, আমার বন্ধু সাজিদ পর্যন্ত আমাকে বিশ্বাস করেছিল, কিন্তু আমার মা বাবা আমাকে বিশ্বাস করে নাই। এসব চিন্তা করলে খুব কষ্ট হয়। রিয়া বলল কান্না করিয়েন না ভাইয়া, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম দেখি ওপরওয়ালা কি রেখেছে কপালে। রিয়া বলল আচ্ছা বিকালে কোথায় গিয়েছিলেন? আমি বললাম রহিম একটা টিউশনই ঠিক করে দিল, কথা বলে আসলাম, আর অল্প কিছু বাজার করে নিয়ে আসলাম। রিয়া বলল ওই বাড়ির সামনে কি একটা পুকুর আর কিছু নারিকেল গাছ ছিল? আমি বললাম হ্যাঁ ছিল। কিন্তু তুমি কিভাবে জানো? রিয়া বলল আরে এটা তো পরিয়াপুতের বাসা। আচ্ছা আমাকে পড়াবেন? আমি বললাম কি বলো, তুমি প্রাইভেট পড়বে আমার কাছে? এটা তো আমার বিশ্বাসই হয় না। রিয়া বলল আপনি পড়াবেন নাকি তাই বলেন। আমি বললাম বিয়ের আগে পাগল বানাতে চাও তুমি আমাকে? রিয়া বলল ও মা, আমি আবার আপনাকে কিভাবে পাগল বানাবো? আমি বললাম তোমাকে পড়ানো যাবে না। যাবে না মানে যাবেই না। রিয়া বলল ভাইয়া পড়াবেন না বুঝি? চাচির কাছে গিয়ে কি বলবো? আমি বললাম হ্যাঁ যাও যাও, গিয়ে বলো, তাতে আমার কি? আমি কাকে পড়াবো কি পড়াবো না সেটা আমার বিষয়। রিয়া এবার মুখ বাঁকিয়ে বলল থাক, আপনাকে পড়াতে হবে না, অন্য কারো কাছে পড়ব। আর তাছাড়া আমি তো আর একা পড়ব না, আমি যেখানে যাই আমার বান্ধবীরাও সাথে থাকে, সবাই একসাথেই পড়ি। মনে মনে বললাম আজকে কি তাহলে নিজের কপালে নিজেই কুড়াল মেরে দিলাম? কেন যে এটা বলতে গেলাম? মান সম্মান একদিকে রেখে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো তাহলে আমি রাজি। রিয়া এবার একটু অভিমান করে বলল কি ঠিক আছে, আগে তো বলেছেন। আমি বললাম আরে ওটা তো মজা করে বলেছি, বুঝো না কেন? রিয়া বলল বুঝি বুঝি, আপনি কি বলতে চেয়েছিলেন সবই বুঝি। আচ্ছা আমি ওদের বলবনি। আমি বললাম তোমাকে প্রথম দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন তোমাকে দেখে বুঝলাম পিচ্চি হলেও মনটা অনেক ভালো। রিয়া চোখ লাল করে বলল আর একবার শুধু পিচ্চি বলে দেখেন আপনার কি অবস্থা করি। আমি বললাম ছাড়ো এসব রিয়া, যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। রিয়া বলল এই রাতে কি সুন্দর একটা চাঁদ উঠেছে, আপনার এটা দেখে কিছু ইচ্ছে করে না? আমি বললাম ইচ্ছে তো অনেক কিছুই করে, কিন্তু আমি তো গরিব, স্বপ্ন দেখলে আর কি হবে, না হলে এই রাতে বউকে জড়িয়ে ধরে চাঁদ দেখতাম। রিয়া বলল খুব রোমান্টিক কথা বলেন তো, আর আপনি আবার গরিব কোন দিক থেকে হলেন? আমি বললাম তুমি এসব বুঝবে না রিয়া। রিয়া বলল বুঝিয়ে বললেই তো বুঝি নাকি। আমি বললাম যাও ঘুমাতে যাও, অনেক কথাই তো হলো। রিয়া বলল আমি গেলে কি আপনি এখানে একা একা দাঁড়িয়ে থাকবেন নাকি? আমি বললাম না, আমিও ঘুমাতে চলে যাব। রিয়া বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম, আর আমি কিন্তু সকাল সকাল প্রাইভেটে চলে যাই, দরজাটা খোলা রাখবেন যেন আপনাকে ডাক দিতে পারি। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। রিয়া চলে যাওয়ার পর আমিও আমার রুমে চলে গেলাম। না, মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, মোটামুটি ভালোই আছে, কিন্তু ওকে কেন যে আমার এতটা পছন্দ হয়ে গেছে বলতেও পারি না। না, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, আমাকে এখন আমার নিজের ক্যারিয়ার গড়তে হবে। কখন যে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছি বলতেও পারি না। হঠাৎ করে মনে হলো আমার শরীর কেমন যেন ভেজা ভেজা লাগছে, লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। সামনে তাকিয়ে দেখি রিয়া স্কুল ড্রেসে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর রহিম মিয়ার হাতে একটা জগ। রহিম মিয়া আমাকে দেখে হাসি দিয়ে বলল স্যার এখানে আমার কোনো দোষ নেই, রিয়া ম্যাডাম বলেছে এজন্য। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম এটা একটা কাজ করলে রিয়া, এখন তো আবার আমাকে গোসল করতে হবে। রিয়া বলল ভালো করেছি, আপনাকে বলেছি না আমি সকালে চলে যাব, আর আমি উপরে আসলাম আপনাকে ডাকতে, এজন্যই এটা করলাম। তবে লুঙ্গি একটু সামলে পরবেন, না হলে আপনার মান ইজ্জত চলে যেতে পারে। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম এর প্রতিশোধ কিন্তু আমি নিব। রিয়া বলল সে নিতে পারলে আপনি নিবেন, এখন টাকা দেন, আমাকে যেতে হবে, আমার বান্ধবীরা আবার আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি রিয়ার হাতে টাকা দিয়ে ওকে বিদায় করলাম। রহিম মিয়া হাসতে হাসতে বলল আপনার মান সম্মান নেই মিয়া, আমি না থাকলে তো রিয়া ম্যাডাম সবকিছু ভিডিও করে নিত। আমি বললাম আর বলো না, কে জানতো এত সকাল সকাল চলে আসবে, কি ঠান্ডা লাগছে এখন। রহিম বলল যান গোসল করে আসেন তাড়াতাড়ি, বিকালে তো আপনাকে যেতে হবে, মনে আছে তো? আমি বললাম হ্যাঁ মনে আছে, তোমাকে বলতে হবে না। কিছুক্ষণ পর রহিম মিয়াও চলে গেল। আমি সকাল সকাল গোসল করে একটু বাইরে বের হলাম। আজকে একাই বের হয়েছি, এদিক সেদিক ঘুরতে ঘুরতে অনেকটা সময় হয়ে গেল, দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। আমি সময় নষ্ট না করে রেডি হয়ে গেলাম, আজকে থেকে আমার টিউশনই করাতে হবে। বাসা থেকে বের হতেই দেখি রিয়া স্কুল থেকে মাত্র আসতেছে।
আমি রিয়াকে দূর থেকে দেখে বললাম, কি ব্যাপার রিয়া, এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলে যে? রিয়া চোখ গরম করে বলল, আমি এত তাড়াতাড়ি স্কুল থেকে এসেছি, কয়টা বাজে ঘড়িতে দেখেন। আমি বললাম, মাথা ঠান্ডা করো, যাও গোসল করে একটু ঘুমাও, তাহলে ঠিক হয়ে যাবে। রিয়া বলল, আপনি এখন কোথায় যাবেন? আমি বললাম, দেখি কোন দেশে যাওয়া যায়, তোমাদের এখানে থাকলে তো। রিয়া বলল, আপনি মজা করেন আমার সাথে? এমনিই রাগে শরীর ফেটে যাচ্ছে। আমি বললাম, ও মা, কেন? রিয়া বলল, এত কিছু জেনে আপনি কি করবেন? আমি বললাম, আরে কি হয়েছে বলো তো। রিয়া বলল, এই বেটা, এখন এত কথা বলিস না, না হলে সবকিছু কেটে বাড়ির সামনে ঝুলিয়ে রাখবো। মনে মনে বললাম, এই মেয়ের তো দেখি মান সম্মান কিছুই নেই, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আমি সামনের দিকে যেতেই রিয়া বলল, তাড়াতাড়ি পরিয়ে বাসায় আসবেন, আপনার সাথে দরকারি কিছু কথা আছে। আমি রিয়ার কোনো কথা না শুনে সামনের দিকে হেঁটে যেতে লাগলাম। আসলে সবাই ঠিকই বলে, ছোট মরিচের ঝাল বেশি, এই মেয়ের তেজ অনেক। আবার বলি, ওকে আমার পছন্দ, কি আর করব, পছন্দ যেহেতু করেই ফেলেছি সেহেতু সহ্য করতেই হবে। থাক, এসব বলে আর মুড নষ্ট করে লাভ নেই। রহিমের দেখানো বাসার সামনে গিয়ে কলিং বেল দিলাম। আন্টি দরজা খুলে বলল, ও তুমি তাহলে এসে গেছো? আমি বললাম, আপনি তো বলেছিলেন যে বিকালে। আন্টি বললেন, তুমি গিয়ে আমার মেয়ের রুমে একটু বসো, ও রেডি হয়ে আসতেছে। আমি বললাম, কিন্তু আন্টি আমি তো ওর রুম চিনি না। আন্টি বললেন, সোজা গিয়ে বাম দিকে যাও, তাহলেই পেয়ে যাবা। আমি বললাম, ঠিক আছে আন্টি, আর ওকে তাড়াতাড়ি এখানে পাঠিয়ে দিবেন। আমি আন্টির বলা রুমে গিয়ে টেবিলে বসলাম। টেবিলে বসে একটা বই নিয়ে আমি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর কে জানি বলল, ভালো আছেন স্যার? সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হয়তো এটাই আমার ছাত্রী হবে। আমি হাসি দিয়ে বললাম, এই তো ভালো আছি, তুমি ভালো আছো? মেয়েটা ভেতরে এসে টেবিলে বসে বলল, এই তো ভালো আছি স্যার, তাহলে আজকে থেকে আমি আপনার কাছে পড়ব নাকি? আমি বললাম, হ্যাঁ। মেয়েটা বলল, আপনাকে অপেক্ষা করানোর জন্য সরি, মাত্র কলেজ ছুটি হয়েছে তো। আমি বললাম, আমি জানি, তোমার বলতে হবে না। মেয়েটা বলল, ও মা, আপনি আবার কিভাবে জানেন স্যার? আমি বললাম, রিয়াকে চিনো? মেয়েটা বলল, ওই ডাইনি বুড়ির কথা আর বলবেন না। আমি বললাম, ভদ্রভাবে কথা বলো। মেয়েটা বলল, সরি স্যার, কি করব বলেন, সেই দিন ও আমার চুলে চুইনগাম লাগিয়ে দিয়েছে, পরে 1 ঘন্টা লেগেছে আমার এসব তুলতে। আমি বললাম, ও একটু বদমাশ টাইপের মেয়ে, এটা আমি জানি, তোমাকে আর আলাদা করে বলতে হবে না। মেয়েটা বলল, আপনি কিভাবে রিয়াকে চিনেন স্যার? আমি বললাম, আমি তো ওর বাসায় থাকি। মেয়েটা বলল, ও আচ্ছা, তাই বলেন। আমি বললাম, এখন এত কথা না বলে তোমার নাম বলো। মেয়েটা বলল, জি স্যার, আমার নাম মিতু। আপনার নাম কি? আর আপনার বাসা? এটা বলতে গিয়েও আটকে গেল। আমি আমার ছাত্রীর দিকে তাকিয়ে বললাম, ফেসবুক একটু কম ব্যবহার করবে, ঠিক আছে? রাত দিন ফেসবুক ব্যবহার করলে এমনই হবে। তোমার নাম কি, তোমার বাসা কোথায়, তুমি কি করো, ইত্যাদি। মিতু বলল, সরি স্যার। আমি বললাম, আচ্ছা এসব ছাড়ো মিতু, এখন পড়ায় আসি। মিতু বলল, এত পড়ালেখা করে কি হবে স্যার, শেষ পর্যন্ত তো জামাইকে রান্না করে খাওয়াতেই হবে। মনে মনে বললাম, এই মেয়ে তো দেখি রিয়ার থেকে কোনো অংশে কম নয়। আমি একটু রাগ দেখিয়ে বললাম, আমি কি এখন তোমাকে পড়াবো, নাকি তোমার মাকে ডেকে এনে বলবো? মিতু বলল, সরি স্যার, এত রাগ করেন কেন? আমি বললাম, আমি কোথায় রাগ করলাম, এখন চুপচাপ পড়ো। মিতু বলল, হুম। আমি আমার মতো করে মিতুকে পড়াতে লাগলাম। হঠাৎ করে একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলল, ভাইয়া একটা কথা। আমি পিচ্চি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ আম্মু বলো। পিচ্চি মেয়েটা আমার হাতে একটা কাগজের টুকরো দিয়ে সোজা দৌড় দিয়ে চলে গেল। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি। মিতুকে জিজ্ঞেস করলাম, মিতু, এই মেয়েটা কে? মিতু হাসি দিয়ে বলল, আমাদের পাশের বাড়ির আঙ্কেলের মেয়ে। আমি বললাম, কিন্তু ও আমাকে কাগজটা দিল কেন? মিতু বলল, মজা করেন স্যার, এখানে আসতে না আসতেই লাভ লেটার পেয়ে যাচ্ছেন। বাহ, খুব ভালো স্যার, তা মেয়েটাকে? আমি বললাম, কি সব কথা বলছো তুমি? ওই মেয়েকে আর আমার কাছে কেন এসব দিয়েছে আমি কি জানি, হয়তো ভুল করে আমার কাছে এসেছে। মিতু বলল, তাহলে দেখি এখানে কি লেখা আছে। আমি বললাম, আমার মাথা খারাপ করে দিচ্ছ তোমরা, দাঁড়াও আন্টিকে আমি ডাক দিচ্ছি। মিতু বলল, আরে স্যার, আম্মুকে ডাকা লাগবে না, আমার কাছে দেন, আমি হয়তো হাতের লেখা দেখে বলতে পারবো এটা কে দিয়েছে। আমি মিতুর হাতে কাগজের টুকরো দিয়ে বললাম, নাও দেখো। মিতু কাগজটা নিয়ে ধীরে ধীরে পড়তে লাগলো। কাগজের মাঝে লেখা আছে, প্রিয় স্যার, যেদিন আপনাকে প্রথম দেখেছি চেহারা ছবি সবকিছুই ঠিকঠাক আছে, তবে আপনার ঠোঁটের নিচে একটা ছোট তিল আছে, এটা আমাকে খুব আকর্ষণ করে। জানি না কেন হঠাৎ করে আপনাকে পছন্দ হয়ে গেল। এখন শুধু এটা জানিয়ে দিলাম যে আমার আপনাকে পছন্দ হয়ে গেছে, আর আমি যা চাই তাই পাই। আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে আমার জিনিস ছিনিয়ে নিতে পারে নাই, আর পারবেও না। আমি কে এবং কোথায় থেকে এসেছি এসব জানতে চেষ্টা করবেন না। কোনো একদিন আপনার সামনে এসে আপনাকে চমকে দিব, বেয়াদবি হলে মাফ করবেন। কি আর করব,
বেহায়ার মতো আপনাকে চিঠি লিখে জানালাম, এখন আই লাভ ইউ বলবো না, এটা বলার সময় এখনো আসে নাই। সময় আসলে অবশ্যই বলবো। ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, কেমন? মিতু চিঠিটা পড়ে আমার দিকে তাকিয়ে বলল, বাহ স্যার, তলে তলে এত কিছু আর আমি জানি না। এখানে কালকে এসেছেন আর আজকেই? আমি বললাম, আচ্ছা মিতু, চিঠির কথা ছাড়ো, মনে করো তুমি নতুন কোথাও গিয়েছো। মিতু বলল, তারপরে? আমি বললাম, হঠাৎ করে তোমাকে যদি কেউ প্রপোজ করে বসে তখন তোমার কেমন লাগবে বলো তো? মিতু বলল, এটা তো আজব একটা কথা, চেনা নাই জানা নাই। আমি বললাম, তো এখন আমার কেমন লেগেছে বুঝতে পারছো তো? মিতু বলল, হ্যাঁ স্যার, আর সরি। হঠাৎ করে কেউ বলল, কি নিয়ে কথা হচ্ছে স্যার? সামনে তাকিয়ে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। আমি কি বলেছি আন্টি হয়তো ভালো করে শুনতে পেয়েছে, এজন্য আমি কথা ঘুরিয়ে বললাম, আন্টি আমি মিতুকে বুঝাচ্ছি, এই যে তোমার বাবা মা তোমাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, আর তাদের না বলে তুমি যদি কোনো ছেলের সাথে পালিয়ে যাও তখন তাদের কেমন লাগবে বলো তো? আন্টি মিতুর মাথায় হাত দিয়ে বলল, আমার মেয়ে অনেক ভালো, ও এসব কিছু করবে না। আমি বললাম, হ্যাঁ আন্টি। আচ্ছা আন্টি, এখন একটা সাবজেক্ট বাকি আছে। আপনি কি? আন্টি বললেন, আরে বাবা চলে যাচ্ছি, আমি তো এখানে এসেছি যে তুমি কি পড়াচ্ছ এটা দেখতে। মিতু ওর মাকে বলল, আম্মু ভাইয়া সত্যি অনেক ভালো পড়ায়, এতদিন পর একটা মনমতো মাস্টার পেলাম। আন্টি মুচকি হাসি দিয়ে রুমের বাহিরে চলে গেল। আমি মিতুকে কিছুক্ষণ পড়ালাম, শেষে বললাম, মিতু তুমি তো জানো আমি কিছুই জানি না, কিন্তু কে এই কাগজটা দিয়েছে বলতে পারবে? মিতু কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, চেনা চেনা লাগে, তবে আমি আপনাকে কালকে বলবনি, আগে একটু যাচাই বাছাই করে নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে গেলাম, কেমন? মিতু বলল, ওকে স্যার। আমি বললাম, আরেকটা কথা। মিতু বলল, হ্যাঁ স্যার বলেন। আমি বললাম, রিয়া আর ওর বান্ধবীরা হয়তো আমার কাছে পড়বে, তুমি চাইলে ওখানে একসাথে পড়তে পারো। মিতু বলল, আচ্ছা স্যার, পরে আপনাকে জানাবো। আমি মিতুদের বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর চিন্তা করছি, আচ্ছা আমাকে কে এই কাগজটুকু দিল? এখানে এসেছি মাত্র একদিনও হয় নাই, আর এর ভেতরেই বাসার সামনে গিয়ে দেখি সেই দিনের দুইটা মেয়ে বসে আড্ডা দিচ্ছে, আর রহিম সামনে দাঁড়িয়ে আছে। আমাকে মেয়েগুলো দূর থেকে দেখে বলল, এই খ্যাত ছেলে এদিকে আয়। আমি মেয়েগুলোর কথা না শুনে বাসার ভেতরে চলে যেতে লাগলাম, আর মেয়েগুলো পেছন থেকে বলছে, আমাদের কথা শুনলি না তো, দেখ তোর কয়টা বাজে। বাসার ভেতরে চলে গেলাম সরাসরি। উপরে গিয়ে দেখি রিয়া ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে বলল, এই ছেলে এইদিকে আয়। মনে মনে বললাম, আজকে আবার রিয়া ওর বান্ধবীদের সামনে কি নতুন করে কোনো নাটক করবে নাকি কে জানে। আমি রিয়ার সামনে গিয়ে বললাম, হ্যাঁ বলো পিচ্চি, কি হয়েছে? রিয়ার বান্ধবীরা তো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সেই দিনের মতো আমি ওকে আবার পিচ্চি বলেছি। রিয়া আমার দিকে একটু রাগ দেখিয়ে বলল, আমি আপনাকে বলেছি না আমাকে পিচ্চি বলবেন না? রিয়ার বান্ধবীদের উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তোমরাই বলো, পিচ্চি মেয়েকে কি পিচ্চি বলবো না? রিয়া এবার আমার ডান হাত ধরে সেই হাতে কামড় দিয়ে বলল, আরও বলবেন পিচ্চি? আমি বললাম, কি ইঁদুরের দাঁত তোমার, দেখো সবগুলো দাঁত হাতের ভেতরে গেঁথে গেছে মনে হচ্ছে। রিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, রক্ত যে আসে নাই এটাই বলেন। আমি বললাম, দেখো রিয়া আমি খুব টায়ার্ড, একটু বিশ্রাম নিতে হবে। রিয়া বলল, মিতু তো আবার আপনার সাথে? আমি বললাম, দিব এক চর, ফালতু মেয়ে, সবসময় খারাপ চিন্তা মাথায় ঘুরে কেন বলো তো? রিয়া বলল, আচ্ছা এসব কথা বাদ দেন, আমি আপনার জন্য অপেক্ষা করেছি, যান নিচে থেকে ঝালমুড়ি নিয়ে আসেন। আমি বললাম, আমাকে তোমার কি মনে হয়? রিয়া আমার একটা আঙ্গুল ধরে বলল, আপনি তো আমার লক্ষ্মী ভাই হন, আমি জানি আপনি এই বোনের জন্য সবকিছু করতে পারবেন। আমি হাসি দিয়ে বললাম, ইমোশনাল কথা খুব বলতে পারো, এনে দিতাম, কিন্তু নিচে দেখেছো কারা বসে আছে? ওরা ডেকেছিল আমাকে, কিন্তু আমি যাই নাই। রিয়া মাথায় হাত দিয়ে বলল, ওরা আপনাকে ডেকেছিল আর আপনি যান নাই, মেরেছেন আপনি। ওরা হলো পরিয়াপুর বান্ধবী, কলেজে শুধু যান, পরে মজা বুঝবেন। আমি বললাম, ভয় দেখাও রিয়া। রিয়ার এক বান্ধবী বলল, ভাইয়া কিছু হবে না, আমি পরিয়া আপুকে আপনার কথা বলবো। আমি মেয়েটার কথা শুনে হাসি দিয়ে বললাম, তোমার বান্ধবী রিয়া আমাকে ভাই ডাকে বলে তোমরাও আমাকে ভাই ডাকবে? এটা কি হয় বলো? তোমরা আমাকে জানু বাবু এগুলা বলে ডাকবে, কারণ কখন যে আমার কাকে পছন্দ হয়ে যায় নিজেই জানি না। আর তোমরা দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী। মেয়েটা আমার কথা শুনে লজ্জা পেয়ে বলল, সত্যি বলছেন তো? আমি বললাম, হ্যাঁ সত্যি বলছি। রিয়া সাথে সাথে আমার কান ধরে বলল, তুই আমার বান্ধবীদের সাথে প্রেম করবি? ওদের এখনই আপু বলে ডাক। আমি রিয়ার বান্ধবীদের দিকে তাকিয়ে বললাম, বেবি তোমাদের নামগুলো যেন কি? রিয়া রেগে বলল, তুই রুমে যা, এখানে একদম লাইন মারবি না, তাড়াতাড়ি রুমে যা। আমি হাসতে হাসতে রুমে চলে আসলাম। যাক, আজকে অবশ্য ভালোই একটু মজা করলাম ওদের সাথে। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে তৈরি হলাম কলেজে যাব বলে। রুম থেকে বের হয়ে রাস্তায় তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়াকে দেখে বললাম, কি ব্যাপার, আজকে এখনো স্কুলে যাও নাই?
রিয়া বলল, আজকে প্রাইভেটে যাই নাই, এজন্য মাত্র স্কুলে যাচ্ছি। কিন্তু আপনি কোথায় যাবেন আবার? আমি বললাম, কই আবার, বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, তাই তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। রিয়া আমার কথা শুনে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আপনার কপালে মিয়া বউ নাই, আমার মনে হয় না যে আপনি বিয়ে করতে পারবেন। আমি বললাম, আমি বিয়ে করতে পারি কিনা সেটা সময় হলে দেখা যাবে। আচ্ছা আমি তাহলে গেলাম, তুমি তোমার বান্ধবীদের সাথে আসো। রিয়া বলল, আরে দাঁড়ান ভাইয়া, কলেজ তো রাস্তার পাশেই, আপনি কলেজে চলে যাবেন আর আমরা স্কুলে। রহিম বলল, কি ব্যাপার স্যার, আপনি আজকে রিয়া ম্যাডামের সাথে দাঁড়িয়ে আছেন যে? আমি বললাম, আরে রহিম মিয়া যে, আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। রহিম বলল, আর বলিয়েন না স্যার, একটু বিজি আছি। আমি বললাম, কোথাও যাওয়া হচ্ছে নাকি রহিম? রহিম বলল, এই তো স্যার, এখন বাজারে যাব। আপনি এখানে? রিয়া আমার আগে বলল, আমার জন্য একজন বডিগার্ড দরকার। জানো তো রহিম মিয়া, আজকে থেকে তোমার স্যার আমার বডিগার্ড। রহিম মিয়া হাসতে হাসতে বলল, যে চিকনার চিকনা, একটা ফু দিলে উড়ে যাবে, আবার আপনাকে কি বাঁচাবে? রহিম মিয়া হাসি দিয়ে চলে যেতে যেতে বলল, সরি স্যার, মাফ করবেন। রিয়া হাসতে হাসতে বলল, ও ঠিকই বলেছে, আপনি এক কাজ করবেন, প্রতিদিন ডিম খাবেন, তাহলে শরীরে শক্তি আসবে, বুঝলেন? আপনার সবগুলো ভিটামিনের অভাব আছে। না, এখানে আর দাঁড়িয়ে নিজের মানসম্মান নষ্ট করতে পারবো না, তাই রিয়াকে ছাড়াই একা হাঁটতে লাগলাম। রিয়া পেছন থেকে বলল, এত রাগ করার কি আছে? আমি তো মজা করে বলেছি। আরে ওরা চলে আসছে, দাঁড়ান না। আমি বললাম, আসলে আসো, না আসলে এখানে পড়ে মরো। রিয়া বলল, আপনি বুঝি কলেজ চিনেন? রিয়ার কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। সত্যিই তো, আমি তো কলেজ চিনি না। আবার পেছনে ফিরে রিয়ার দিকে তাকিয়ে বললাম, এক কাজ করো, আমাকে একটু বিষ দাও, খেয়ে মারা যাই। রিয়ার এক বান্ধবী এসে বলল, আপনি মারা গেলে আমার কি হবে? আমি বললাম, বাল হবে। মেয়েটা বলল, ছি ভাইয়া ছি, এসব কথা কেউ বলে? আমি বললাম, তুমি জানো তো, তোমার বান্ধবী রিয়া আমাকে পাগল করে দিচ্ছে। রিয়া বলল, পাগল ছাড়া দুনিয়া চলে না, জানেন? আমি বললাম, রিয়া যাবে নাকি? রিয়া হাঁটতে হাঁটতে বলল, এত রাগ কোথায় রাখেন? হ্যাঁ, আমরা তো মজা করছিলাম। আমি বললাম, মজা করছিলে, তুমি হলে এক পাগল, আর সাথে আমাকেও পাগল বানাবে। রিয়া আর ওর বান্ধবীদের সাথে টুকটাক কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। কলেজে ঢোকার আগে রিয়ার এক বান্ধবী বলল, সাবধান, র্যাগিংয়ের শিকার হবেন না, না হলে কিন্তু মজা বুঝবেন। আমি শুধু বললাম, আরে এসব কিছুই হবে না, তোমরা চিন্তা করো না। আমি ধীরে ধীরে কলেজের ভেতরে ঢুকতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল,